নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, রিসেন্টলি আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে ভিজিট করেছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ভিজিটের পরেই কিন্তু বিরোধী যে আপনারা সকলেই জানেন যে টিএমসির মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে, তাদের মনের মধ্যে একটা আগুন জ্বলে গিয়েছে। কারণটা কি জানেন তো? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ভিজিট করার পর, ওয়েস্ট বেঙ্গলে আসার পর তিনি প্রায় 7খানা প্রকল্প উদ্বোধন করেছেন। আর সেই 7খানা প্রকল্পর পরেই কিন্তু এখন তো কোনো রকমভাবে ক্রিটিসাইজ করতে হবে। আমাদের বিরোধীরা তো সেই জন্য বসে রয়েছে। একটা প্রধানমন্ত্রী আসলেও তাকে কিভাবে সম্মান করতে হয় সেটা তো তারা জানে না, সেই ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নেই। যাই হোক, আজকে আপনাদেরকে একটা কাটিং দেখাচ্ছি। দেখুন নিউজে কি বলছে, যে হিন্দুস্তান টাইমসের একটা নিউজ, সেখানে বলছে যে ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা আছে, 7 প্রকল্পের শিলান্যাস করলো মোদী। মানে ভারতের বিকাশে অবভিয়াসলি আমরা সকলেই জানি যে দুর্গাপুরের বিরাট একটা ভূমিকা রয়েছে। কারণ দুর্গাপুর হচ্ছে আমাদের শিল্পের শহর। আমরা সকলেই জানি যে দুর্গাপুর হচ্ছে শিল্পের শহর, তাই দুর্গাপুর আমাদের ভারতের বিকাশের জন্য বিরাট একটা ভূমিকা অর্জন করে। দুর্গাপুরে বিভিন্ন ইস্পাত কারখানা রয়েছে। তো কি বলছে দেখুন, প্রধানমন্ত্রী এসেছিল, এখানে 7টা প্রকল্প তিনি শিলান্যাস করেছেন, মানে ওখানে শুরু করেছেন। কি কি প্রকল্প সেটা আগে দেখি। ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা রয়েছে। তিনি জানান, বাংলার পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও পরিবেশ নিয়ন্ত্রণে একাধিক নতুন প্রকল্প শুরু হচ্ছে, যার প্রত্যক্ষ সুফল পাবেন বাংলার মানুষ। অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার, আমরা সকলেই জানি যে যখন টিএমসি তার নিজের, একটা কথা বলবো যে আমাদের প্রধানমন্ত্রী এসেছে বলে তারা তো এখন খেপে উঠেছে, কিন্তু একটা সময় ছিল ফ্রন্টের রাজত্বের সময় এই টিএমসি এসেছেই কিন্তু শুধুমাত্র ওই নন্দীগ্রাম এবং সিঙ্গুরের যে আন্দোলন হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে। মানে শিল্পকে আমাদের বাংলাতে আসতে দেবে না, এটাই হচ্ছে টিএমসির কিন্তু একটা নীতি ছিল সেই সময়। তো এখনো ঠিক সেই রকম হচ্ছে। প্রধানমন্ত্রী যে 7টা প্রকল্প অ্যানাউন্স করেছে, 7টা প্রকল্প যে শিলান্যাস করেছে, তার প্রকল্পগুলো কি কি সেটা আপনাদের আগে বলে দিই, তারপরে আরো আলোচনা করছি। তো চলুন দেখো, প্রকল্পগুলো হচ্ছে যে তার মধ্যে একটি প্রকল্প রয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্প। বাঁকুড়া ও পুরুলিয়ার জন্য ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে চালু হচ্ছে নতুন গ্যাস সংযোগ প্রকল্প। এতে বিনিয়োগ ধরা হচ্ছে প্রায় 1950 কোটি টাকা। ভাবতে পেরেছেন? তো এত বড় একটা প্রকল্প কিন্তু তিনি এখানে এসে শিলান্যাস করে গেলেন। এছাড়াও রয়েছে দুর্গাপুর কলকাতার গ্যাস পাইপলাইন। প্রধানমন্ত্রী ঊর্জা গঙ্গা প্রকল্পের অধীনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার গ্যাসের পাইপলাইন কিন্তু ওখানে বসানো হবে, যেটা পরবর্তীকালে হলদিয়া পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হতে পারে। মানে এখন দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত হবে, তারপরে এই পাইপলাইনটাকে নেক্সট টাইম হলদিয়া পর্যন্ত শিপমেন্ট করা যেতে পারে, মানে ওখান থেকে টেনে নেওয়া যেতে পারে। তাই এটাও একটা বিরাট বড় প্রকল্প। তারপর হচ্ছে কি তৃতীয়ত, যে দুর্গাপুরের ও রঘুনাথপুর যে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, দুর্গাপুরের স্টিল থার্মাল পাওয়ার স্টেশন ও দামোদর ভ্যালি কর্পোরেশন রঘুনাথপুর কেন্দ্র, এই দুই জায়গায় 1457 কোটি টাকার পরিবেশ বান্ধব দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হবে। এছাড়াও আছে রেল পরিকাঠামো উন্নয়ন। আপনারা সকলেই জানেন যে কোনো রাজ্যকে, যে কোনো দেশকে যদি উন্নতি হতে হয়, শিল্পর দিক দিয়ে বলুন না যেভাবেই বলুন, কৃষি শিল্প যে কোনো দিক দিয়ে, তার সবচাইতে বড় যে পাওয়ার সেটা কিসে লাগে? ট্রান্সপোর্ট বলতে সেটা রেলপথ হতে পারে, সড়ক পথ হতে পারে, জলপথ হতে পারে। তা আপনার কাছে যদি রেলপথ, সড়কপথ, জলপথ এই 3টে সুবিধা ঠিকঠাক না থাকে, তাহলে পারে কিন্তু সেই দেশটা বা সেই রাজ্যটা বা সেই অঞ্চলটা কোনো সময় উন্নত হতে পারবে না। তাই রেলপথকে উন্নতি করার জন্য একটা প্রকল্প কিন্তু এখানে শিলান্যাস করা হয়েছে, যার ব্যয় ধরা হচ্ছে 390 কোটি টাকা। এতে জামশেদপুর থেকে ধানবাদ, বোকারো, এই সমস্ত যে সমস্ত শিল্প ও সমৃদ্ধ যে এলাকাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের, সেই সব এলাকাতে কি করা হয়েছে, রেলপথ আরো বাড়ানোর কথা বলা হয়েছে। এবার এমন হলো যে লোকাল রেলগুলো এসে ওখানে দাঁড়িয়ে থাকছে, তো আপনার যে মালগাড়ি সেগুলো কোন দিক দিয়ে আসবে? তাহলে তো রেলপথ বাড়াতে হবে, যে কারণে এটা নতুন একটা প্রকল্প করেছে। খুব সুন্দর এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু প্রধানমন্ত্রী করে গিয়েছে, যেটা আগামী কয়েকশো বছর আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং দুর্গাপুর বা এই সমস্ত এলাকার বাসী কিন্তু তার লাভ পাবে, সুফল পাবে, এটা আমরা সকলে জানি। তো এই প্রকল্পগুলো উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী এখানে এসেছিল। আসার পরে প্রকল্প উদ্বোধন করে দিয়েছে, করার পরে আরো অনেক কাজ ছিল, সেগুলো প্রধানমন্ত্রী আসলে তো তিনি একটা কাজ করেন না, করেছেন। আর এই কাজটা হয়েছে কোথায়? দুর্গাপুরের এই যে বেহালা দুর্গাপুর নেহেরু ময়দান যেটা বলছে সেই জায়গায়। তো সেই জায়গাতে এখন টিএমসিরা দেখছে যে ভাই এ তো
অনেক বড় একটা লোচা করে দিয়ে গেল নরেন্দ্র মোদী। তো তার এর কিছু তো একটা ক্রিটিসাইজ করতে হবে। কি করেছে তারা দেখুন, কি বলছে যে মোদীর সবার পর বেহালা, দুর্গাপুর, নেহেরু ময়দান ধানের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের। বাহ, বিরাট ব্যাপার। মানে এখান থেকে এরা কি দেখাচ্ছে যে আমরা সারা জীবন যেটা করে আসছি সেটাই করব। মানে এতদিন শিল্প আসতে দিইনি, এখনো শিল্পকে আসতে দেবো না, এখনো আমরা সেই চাষবাসই করে দেবো। ভাই চাষবাস করো, কিন্তু ভাই শিল্প তো আসতে দাও। তোমাদের মেন্টালিটি, এই প্রতিবাদের আরো অনেক কিছু জায়গা ছিল, অনেক রকম প্রসেস ছিল, কিন্তু সেখানে ধানের চারা প্রতি প্রসেস করতে হবে, প্রতিবাদ করতে হবে। কি বলছে একবার সেটা জানবেন, যে নরেন্দ্র মোদী যে স্টেডিয়ামে তিনি তার অনুষ্ঠানটা করেছেন, এইসব শিলান্যাসগুলো করেছেন, তো সেই জায়গায় ওটা ছিল একটা খেলা স্টেডিয়াম। তো সেই জায়গাতে কি হয়েছে, মানুষজন সমাবেশ ঘটেছে, আর টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে আমাদের প্রচুরভাবে বৃষ্টি হচ্ছে টানা, সেটা আমাদের এখানেও প্রচুর হয়েছে, কয়েক সপ্তাহ ধরে একভাবে বৃষ্টি হয়েছে। তো এটা আমরা মানে অবিশ্বাস করার কিছু নেই যে কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে প্রবলেম হবে, সে যে জায়গাতেই করা হোক না কেন। এবার প্রধানমন্ত্রী আসছে, তার জন্য নিশ্চয়ই কোনো একটা চার দেওয়ালে বন্দি একটা দেওয়ালের মধ্যে অনুষ্ঠান করা যাবে না, কারণ অত একটা ভিড় সমাবেশ ঠেকানোর জন্য তাকে একটা বড় জায়গা দিতে হবে। আর ওটাই ছিল কেন্দ্র সরকারের হাতে সবচাইতে মানে ভালো একটা জায়গা। তো ওটা কেন্দ্র সরকারেরই একটা জায়গা, ওটা কিন্তু কোনো রাজ্য সরকারের ওর জন্য অনুমোদন নেওয়া লাগে না। যাই হোক, তবুও কি করেছে আমাদের যে মহান কিছু টিএমসি পার্টির মহান কিছু মানুষ ছিল, তারা গিয়ে ওখানে দেখুন কি বলছে, যে রঞ্জি ট্রফি থেকে বড় বড় টুর্নামেন্ট এই মাঠে হয়েছে। দুর্গাপুরের ঐতিহ্য বলা যেতে পারে এই নেহেরু স্টেডিয়ামকে, বলা যেতেই পারে। কিন্তু সেই স্টেডিয়ামে যদি প্রধানমন্ত্রীর মতো একজন আসে, তাহলে সেটা তো আরো বড় ঐতিহ্যের কথা বলা যেতে পারে, তাই না? যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এরা কি করেছে সেটা আগে জানিয়ে দিই। এরা গিয়ে সেখানে ধানের চারা পুঁতে দিয়ে এসেছে। কে পুঁতেছে? একদম মহান ব্যক্তি আছে, বলছে যে তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এবং আরো বিভিন্ন তৃণমূলের নেতাকর্মীরা ছিল। দেখুন, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু যে কোনো প্রতিবাদের একটা তো জায়গা থাকে, যে হ্যাঁ এই জায়গায় প্রতিবাদ করব। টানা বৃষ্টি চলছে, এবং দেখুন কবে এরা এই চারা লাগিয়ে এসেছে, 19 তারিখে, আর 18 তারিখে হয়েছে আমাদের নরেন্দ্র মোদীর যে সমাবেশ। তো একদিনের মধ্যে, যেখানে এখনো কিন্তু স্টেডিয়ামের যে প্যান্ডেলগুলো করা হয়েছিল সেগুলোও কিন্তু এখনো ভাঙা হয়নি। তো কি বলছে দেখুন আমাদের পাল্টা এর জবাবে বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত, তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের জমিতে প্রধানমন্ত্রী সভা করেছেন, এখনো 24 ঘন্টা পেরোয়নি, মণ্ডপ খোলার কাজ চলছে। তার আগেই তৃণমূলের জেলা সভাপতি এসে ধানের চারা রোপণ করেছে। উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন। বাহ, উনি এখন কৃষিমন্ত্রী হতে চাইছেন, সেই জন্যই এসব করছেন। তিনি আরো বলেন যে মণ্ডপ খোলা শেষ হলেই বিজেপি কর্মীরা মাঠকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। এটা স্বাভাবিক, মাঠ তো আর ওরকম খারাপ থাকবে না। বৃষ্টি হলে এমনিও মাঠের খেলা হয় না, তবে মাঠের পরিস্থিতি খারাপ হয়েছে, মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু তার মানে তো এই নয় যে সেই মাঠটা সারা জীবন ওই রকমই থাকবে। তার দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। তারা যদি কেন্দ্র সরকার দায়িত্ব নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ তারা 1 মাস 2 মাস পার হয়ে গেল, সারা হচ্ছে না, কি 10 দিন 20 দিন হয়ে গেল, মাঠ এখনো ঠিক হয়নি, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই পারে। কিন্তু মাঠে তো এখন বৃষ্টি পরিস্থিতি, একটা অনুষ্ঠান করলে সেখানে একটু ক্ষতি হবেই। তার মানে কি এইভাবে প্রতিবাদ করতে হবে? তাহলে হাজারো হাজারো যে সমস্ত জায়গাগুলো আমাদের চিফ মিনিস্টার, আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে সমাবেশ করে, আর সেই সব জায়গাগুলোতে স্কুল কলেজ ছুটি রেখে করা হয়, তাতে কি ক্ষতি হয় না? আমাদের কলেজ মাঠ রয়েছে, আমাদের এলাকাতে যখনই মুখ্যমন্ত্রী আসে কলেজ মাঠে আসে, তো সেসব জায়গাগুলোতে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে না সেগুলোতে? যদি টানা বৃষ্টি লেগে থাকে তাহলে সেইগুলো ক্ষতি হচ্ছে তো নিশ্চয়ই, তাই না? সেই সব জায়গাগুলো কোনো ব্যাপার নেই, সেগুলোর জন্য কোনো রকম প্রতিবাদ হবে না, কিছু হবে না, কারণ ওটা আমাদের রাজ্যের মহামহিম করছে আর কি। যাই হোক, দেখুন এই যে প্রতিবেদনের জাস্ট একটা আমার আক্ষেপ ছিল মনের মধ্যে, যে এই ধরনের প্রতিবাদ নেক্সট টাইম করবেন না প্লিজ। যখন কোনো একটা ভালো কিছু ঘটছে তখন সেই ভালো কিছুটা হতে দিন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই রকম
করলো তার জন্য গিয়ে ধানের চারা পোতা কি পোতা সেগুলো না, তার জন্য আলটিমেটাম দিতে পারেন যে হ্যাঁ এতদিনের মধ্যে কেন এখনো সারাই করা হলো না, এটা আপনারা বলতেই পারেন। কিন্তু প্রতিবাদ এইভাবে করতে মানে একটা যে নিজ মানসিকতার প্রমাণ সেটা কিন্তু এরা দেখিয়ে দিচ্ছে যে আমরা এখনো সেই জায়গাতেই রয়েছি, বিলো দ্য বেল্ট আর কি, আমরা সেই জায়গাতেই রয়েছি, আমরা এরপরে আর উঠতে পারবো না, আমাদের ক্ষমতায় নেই, আমরা সারা জীবন এই মার কাট আর এই চাষাবাদ করেই খাবো, আমাদের আর শিল্পের দরকার নেই পশ্চিমবঙ্গে। এখন তো বিভিন্ন রাজ্যে শিল্প উন্নতি ঘটছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে টাটা চলে গেল সেই টাটা গিয়ে গুজরাটকে একদম কি করে দিয়েছে সেটা আর আপনাদের সামনে বলা লাগবে না। তো এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেটা হচ্ছে যে বিভিন্ন শিল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তার কারণটা কি বলুন তো? সকলেই জানেন, সেগুলো আর খুলে বলতে গেলে হয়তো আমার নামে অনেক কিছু হয়ে যাবে, যাই হোক সেগুলো আমি বলছি না। আপনাদের সামনে এই ছোট্ট একটা আপডেট দিলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে আর সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।